প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের গত ক্লাসে বিশেষ জাবেদা নিয়ে কথা বলেছিলাম। সেখানে বিশেষ জাবেদা কি, সেখানে বিশেষ জাবেদা কিছু প্রকারভেদ এবং সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে ইন্ডিভিজুয়ালি এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব এবং ছোট অঙ্ক দিয়ে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। বিশেষ জাবেদার মধ্যে এই বিশেষ জাবেদার মধ্যে আলোচনা করেছিলাম যে একটা হলো ক্রয় জাবেদা, এটা আলোচনা করেছি। তারপরে বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং সাধারণ জাবেদা, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে ক্রয় জাবেদা দিয়ে শুরু করি। ক্রয় জাবেদার মধ্যে কি কি বিষয় আসে, সেখানে ক্রয় জাবেদা আমি তোমাদের বলেছিলাম যে এই ক্রয় জাবেদা এক ঘরা বহু ঘরে আছে। এক ঘরা বহু ঘরা আছে এবং এই এক ঘরা বহু ঘরা আবার কালান্তিক মজুত পণ্য আর নিত্য মজুত, এটা দুটো পদ্ধতি আর কি, এরকম আছে। ক্রয় জাবেদার মধ্যে এক ঘরা আছে, বহু ঘরা আছে, কালান্তিক মজুত পদ্ধতি আছে, নিত্য মজুত পদ্ধতি আছে। এইটা নিয়ে আমরা কিছু ট্রানজ্যাকশন লেনদেন দিয়ে সেগুলো নিয়ে আমরা কীভাবে করা লাগবে ক্রয় জাবেদা, সেটা আমরা দেখব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র বাকিতে ক্রয় আসবে, অন্য কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। এবং সেখানে আলোচনা করেছিলাম আমি যে এই বিশেষ জাবেদাগুলো করার সময়, মনে করো ক্রয় জাবেদা করছি, তো ক্রয় জাবেদা করার সময় তোমার সামনে যতগুলো লেনদেন থাকবে সেই লেনদেনগুলো থেকে কোন কোন লেনদেনগুলো এখানে আসবে সেটা প্রথমে যাচাই বের করে নিতে হবে। সেটা ক্রয় জাবেদা হোক, বিক্রয় জাবেদা হোক, নগদ প্রাপ্তি জাবেদা হোক, নগদ প্রদান জাবেদা হোক। তো সেই হিসাবে এখানে লেনদেনগুলো যেগুলো দেওয়া থাকবে সেই লেনদেনগুলোর মধ্যে থেকে ক্রয় জাবেদা যদি আমার তোমাকে করতে বলে তাহলে পরে শুধুমাত্র ধারে ক্রয়, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আসবে, আর কিছু আসবে না। এখানে তোমাকে ক্রয় জাবেদা যদি করতে বলে সরাসরি যতগুলো লেনদেন থাকবে শুধুমাত্র ধারে ক্রয় এই বিষয়গুলিই আসবে, এই লেনদেনগুলোই আসবে, অন্য কোনো লেনদেনের জায়গায় থেকে যাবে, ওগুলোর কোনো অ্যাকশন এখানে নাই, কোনো কাজ নাই। আচ্ছা, এখানে আবার বলেছিলাম যে এক ঘরে এবং বহু ঘরের ক্ষেত্রে এক ঘরে এবং বহু ঘরা যদি স্পেসিফাই করে না দেয় তাহলে তোমরা এক ঘরাই করবা, এবং কালান্তিক মজুত পণ্য এবং নিত্য মজুত পণ্য যদি স্পেসিফাই করে না দেয় তাহলে তোমরা সেক্ষেত্রে কালান্তিক মজুত পণ্যই করবা। আমি আবার বলছি কথাটা, যে যদি এক ঘরা নাকি বহু ঘরা এটা স্পেসিফাই না করে তাহলে তোমরা এক ঘরা করবা। কালান্তিক মজুত পণ্য পদ্ধতি নাকি নিত্য মজুত পণ্যের মজুত পদ্ধতি এটা যদি স্পেসিফাই না করে, নির্দিষ্ট করে না দেয়, তাহলে পরে তোমরা কালান্তিক মজুত পদ্ধতি করবা। তাহলে আমরা প্রথমে শিখবো হচ্ছে এক ঘরা এবং কালান্তিক মজুত পণ্য পদ্ধতি। তার মানে কিচ্ছু বলা না থাকলে শুধু বললো যে ক্রয় জাবেদা তৈরি করা, এরকম ক্ষেত্রে সেটি আমরা শিখব। এবং আমরা এখানে এখন কয়েকটা লেনদেন দিয়ে তারপর ছক্কাকারে করলে পর তোমার এই এক ঘরাটা কীরকম হবে, বহু ঘরাটা কীরকম হবে, আর কালান্তিক মজুত পণ্য বা কীরকম, আর নিত্য মজুত পণ্য বা কীরকম, সেগুলো আমরা সহজে হবে আমাদের জন্য। আমরা যদি 2020 সালের জানুয়ারি ধরি, জানুয়ারি 1 তারিখ ব্যবসায়ে নগদ আনয়ন 50,000 টাকা। জানুয়ারি 2 তারিখ রহিমের নিকট
হতে পণ্য ক্রয় 5,000 টাকা। 5 তারিখ সেলিমের নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা। 7 তারিখ এক্স এর নিকট হতে পণ্য ক্রয় 2,000 টাকা। 8 তারিখ ওয়াই এর নিকট হতে নগদে পণ্য ক্রয় 3,000 টাকা। এই কয়েকটা লেনদেন আমরা যদি সামনে নিই, ব্যবসায় নগদ আনয়ন 5,000 টাকা, রহিমের নিকট হতে পণ্য ক্রয় 5,000 টাকা, সেলিমের নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, এক্সের নিকট হতে পণ্য ক্রয় 2,000 টাকা। তোমরা সাধারণ জাবেদা যখন করেছ তখন তোমরা সেখান থেকে জানো যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি শুধু ক্রয় শব্দটি বলা থাকে সেক্ষেত্রে সেটা কি পণ্য ক্রয়ই ধরা হয়। তো এখানে যেমন বলা আছে রহিমের নিকট হতে পণ্য ক্রয়, এই পণ্য ক্রয় শব্দটি যদি না থাকতো, এটা পণ্য যদি না থাকতো, এই অংশটা পণ্য, এখানে পণ্য আছে, এখানেও পণ্য, সব জায়গায় পণ্য আছে, পণ্য শব্দ যদি না থাকতো তাহলেও এটিকে আমরা পণ্য ক্রয়ই ধরে নিতাম যদি শুধু ক্রয় বলা থাকে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করার ক্ষেত্রে যদি সেখানে সেটি নগদে ক্রয় করা হয়েছে নাকি বাকিতে ক্রয় করা হয়েছে এরকম যদি উল্লেখ করা না থাকে, তাহলে পরে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে যে অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয়, তখন সেটিকে বাকিতে ধরে নিতে হবে। কিন্তু যদি বলে সেলিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, তখন সেটি কিন্তু আবার নগদে। কিন্তু যদি নগদে নাকি বাকিতে এরকম যদি উল্লেখ না থাকে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যার কাছ থেকে পণ্যটি ক্রয় করা হয়েছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সেটি হচ্ছে বাকিতে ক্রয়। তাহলে 1, 2, 3, 4, 5টা, এই 5টা থেকে যদি ক্রয় জাবেদা তৈরি করতে বলে, এখানে একটা ক্রয় জাবেদা তৈরি করা, যদি বলে যে করণীয় হচ্ছে ক্রয় জাবেদা, এরকম যদি বলে ক্রয় জাবেদা তৈরি করতে বলছে, এরকম যদি বলে, তাহলে আমরা এখানে স্পেসিফাই করে নিই যে এটি হচ্ছে এক ঘোড়া ক্রয় জাবেদা নাকি বহু ঘরে ক্রয় জাবেদা, এটি কালান্তিক মজুদ পদ্ধতি নাকি নিত্য মজুদ পদ্ধতি। এরকম যদি হয় তাহলে আমি তোমাদের বলেছি তাহলে পরে এক ঘোড়া হবে এবং কালান্তিক মজুদ পদ্ধতি হবে। তাহলে পরে এই এক ঘরে এবং কালান্তিক মজুদ পদ্ধতির একটা ছক তৈরি করতে হবে। এটা খুবই সহজ, একেবারেই সহজ, শুধুমাত্র সিলেকশনটাই হলো মূল বিষয়, এখান থেকে যে কোনগুলো এখানে নিব সেটা। ছকটা মোটামুটি এরকম হবে। প্রথমে ক্রয় জাবেদা, প্রথমে তারিখের একটা ঘর হবে, এরপরে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, এরপরে সূত্র একটা ঘর হতে পারে, এরপরে শর্ত, শর্তের একটা ঘর হয়, চালান নম্বর একটা ঘর দেওয়া যেতে পারে, চালান নম্বর, এই 3টা। আর এখানে হবে ক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরকম একটা ছক হবে। ক্রয় জাবেদা করতে বলে তোমাদের মোটামুটি এরকম একটা ছক হবে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, শর্ত, চালান নম্বর। এইখান থেকে লেনদেনগুলো তোমাকে প্রথমে বাছাই করতে হবে। লেনদেন বাছাই করতে গিয়ে ক্রয় জাবেদা করতে গেলে প্রথমে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় নিয়ে আসতে হবে যদি মাত্র ক্রয় জাবেদা বলে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি ব্যবসায় নগদ আনয়ন মানে এটি ধারের কোনো প্রশ্ন নাই, ফলে অটোমেটিক বাদ। রহিমের নিকট হতে পণ্য ক্রয়, এটি ধারে পণ্য ক্রয়, এটি আসবে।
সেলিমের নিকট হতে পণ্য ক্রয়, এটি ধারে পণ্য ক্রয়, এটি আসবে। এক্সের নিকট হতে পণ্য ক্রয়, এটি ধারে পণ্য ক্রয়, এটি আসবে। ওয়াইয়ের নিকট হতে নগদে পণ্য ক্রয় 3000 টাকা, এটিও আসবে না, কারণ এটি পণ্য ক্রয় হলে পরেও এটি নগদে, বিধায় এটি আসবে না। তাহলে এই 5টা লেনদেন থেকে আমাদের আসবে হচ্ছে রহিমের ক্রয়, সেলিমের ক্রয় আর এক্সের ক্রয়, এই 3টা এখানে আসবে। তাহলে আমরা যদি এখানে এখন উপস্থাপন করি, তাহলে পরে 2020 সাল জানুয়ারি 1 তারিখে এটা আসবে না, 2 তারিখে এটা আসবে। ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত বলতে আমরা যদি এই রহিমের নিকট থেকে পণ্য ক্রয়ের সাধারণ একটা জাবেদা করি, সেই সাধারণ জাবেদার হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং রহিম হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কিন্তু সেই প্রদেয় হিসাবটা হচ্ছে রহিম। এই সেই ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ রহিমের নাম লিখতে হবে রহিম। সূত্রের ঘরে কিছু লিখতে হবে না আপাতত, তোমাদের এই থিওরিটিক্যালি করার সময় সূত্রের প্রয়োজন পড়ে, রেফারেন্স, এটা প্র্যাকটিক্যালি লাগে। শর্তের ক্ষেত্রে যদি তোমার এগুলোতে শর্ত দেওয়া থাকে, ব্যবসায়ের শর্ত, ব্যবসায়ের শর্ত, ক্রয়ের শর্ত কতগুলো থাকে, যেমন 2/10 N30, 2/15 N30, এই টাইপের কতগুলো শর্ত থাকে। তোমরা ফাইন্যান্সের মধ্যেও দেখেছো, ধারের শর্ত আর কি, যে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাটা পাবে, নাহলে পরে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এই ধরনের কতগুলো শর্ত থাকে, সেটা এখানে লেখা থাকবে, বলাই থাকবে যে শর্ত এটা, শর্ত এইটা। যদি শর্ত থাকে, পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি ধারে হয়, তাহলে স্বাভাবিকভাবে তুমি তোমার নিজেরা যখন নিজেদের মধ্যে কোনো লেনদেন করো, বাকিতে লেনদেন করো বা একে অপরকে ধার দাও, তাহলে নিশ্চয়ই বলো এটা যে এই টাকাটা নিবা, কিন্তু কবে দিবা। আর ব্যবসার ক্ষেত্রে ধারে তো মাল কিনছো, কিন্তু টাকাটা পরিশোধ করবা কবে। আবার অনেক সময় তোমরা অফার দেখো বিভিন্ন রকমের, যে টাকাটা তাড়াতাড়ি কালেকশন করার জন্য বলে দেয় যে 5 দিনের মধ্যে যদি পরিশোধ করে দিতে পারেন তাহলে 2% ছাড় দিব, 5% ছাড় দিব। এরকম কতগুলো শর্ত থাকে ক্রয়ের ক্ষেত্রে, ধারে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে। এরকম শর্ত যদি থাকে তাহলে পরে এই শর্তের মধ্যে আসবে। আমি একটা শর্ত এখানে একটা দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এটাতে শর্ত আছে একটা, মনে করো এক্সের কাছ থেকে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে শর্ত আছে 2/10 N/30, এরকম শর্ত আছে। তাহলে পরে রহিমের এখানে 5000 টাকা শর্ত নাই, তাহলে এখানে সূত্রের ঘরে কিছু লিখতে হবে না, শর্তের ঘরে কিছু লিখতে হবে না, চালান নম্বরের ঘরে কিছু তোমাকে লিখতে হবে না। তাহলে পরে রহিমের কাছ থেকে টাকা হচ্ছে 5000 টাকা, এখানে শুধুমাত্র 5000 টাকা লিখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। 5 তারিখে সেলিমের নিকট হতে পণ্য ক্রয়, এই সেলিমের নিকট থেকে পণ্য ক্রয় যে 6000 টাকা, এটা ওই একইভাবে তারিখের জায়গায় তারিখ দিতে হবে 5 তারিখ। আর ক্রেডিট হিসাব খাত হচ্ছে সেলিম, এখানে লিখতে হবে সেলিম। সূত্রের ঘরে কিছু লিখতে হবে না, শর্ত যদি এখানে থাকতো তাহলে লিখতাম, শর্ত নাই তাই লিখতে হবে না। চালান নম্বর যদি থাকতো তাহলে এখানে লিখতাম, চালান নম্বর দেওয়া নাই তাই লিখবো না। টাকার ঘরে 6000 টাকা লিখতে হবে। এবারে 7 তারিখে এক্স এর নিকট হতে পণ্য ক্রয়, এটিও ধারে পণ্য ক্রয়, এবং সেখানে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটি আমরা শর্তের ঘরে লিখব, এবং তারিখ হচ্ছে 7 তারিখ। এবং এক্স এর কাছ থেকে ক্রয়, ক্রেডিট হিসাব খাত হচ্ছে এক্স হিসাব, এবং এই শর্তের ঘরে এই শর্তটি লিখতে হবে 2/10 N/30, এই শর্ত হলে। টাকার ফিগারটা হচ্ছে এই 2000 টাকা। এরপরে 8 তারিখে আছে ওয়ার নিকট হতে নগদে পণ্য ক্রয় 3000 টাকা, নগদে ক্রয় হলে আসবে না। তাহলে পর এখানে যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো থেকে মাত্র 3টা এখানে আসবে, সেটা হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ। এই লেখা হয়ে গেল। এবার আমাদের যদি যোগ করে নিই, এখানে টোটাল করে নিই, মোট এই মোট করলে পরেই আমাদের ক্রয় জাবেদার কাজটি শেষ হবে। এতটাই সহজ। তাহলে পরে তোমার এখানে আমি মাত্র 5টা দিয়েছি, যদি 10টা লেনদেন থাকে, 20টা লেনদেন থাকে, 50টা লেনদেন থাকে, তাহলে সেই 50টা, 10টা, 20টা লেনদেন থেকে ক্রয় জাবেদা তোমাকে যদি করতে বলে, তাহলে ক্রয় জাবেদা করবার সময় এরকম একটা ছক তৈরি করতে হবে। ছক করে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলা এখানে সিরিয়াল তারিখের ঘরে তারিখ লিখতে হবে। আর ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করা হচ্ছে তার নাম এখানে লিখতে হবে।
সূত্রের ঘরে কিছু লেখা লাগবে না, শর্ত যদি থাকে তাহলে লিখতে হবে, চালান নম্বর যদি থাকে তাহলে লিখতে হবে, টাকার ফিগারটা টাকার ঘরে লিখতে হবে। এবারে মোট করলে পরেই কাজ শেষ হয়ে গেল। এটি হচ্ছে বিশেষ জাবেদার ক্রয় জাবেদা। আচ্ছা, এটির দ্বারা কি হলো দেখো, অসংখ্য লেনদেন হয় ধারে, সবগুলো যোগ করে যোগফল হচ্ছে 13,000 টাকা। আমরা যদি সাধারণ খতিয়ান তোমরা করেছো, খতিয়ানে যদি ট্রান্সফার করি আমরা, তাহলে এই যে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, আমরা সাধারণ খতিয়ানে যদি আমরা ট্রান্সফার করি, একটা প্রতিষ্ঠানের মুনাফা বের করার জন্য, ক্ষতি বের করার জন্য এই ক্রয়টা প্রয়োজন হয়। এবং সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তির কাছ থেকে কত ক্রয় এটা কিন্তু প্রয়োজন পড়ে না, মোট কত করে এটা প্রয়োজন পড়ে। এই জন্য খতিয়ান হিসাব খাতের যে ক্রয় হিসাব থাকে, সেই ক্রয় হিসাবের উদ্বৃত্তটুকু, একবারে ব্যালেন্স যেটি, এই উদ্বৃত্তটুকু কিন্তু প্রয়োজন পড়ে। এবং সেই উদ্বৃত্তটুকু কিন্তু খতিয়ান হিসাব খাতের জের থেকে বা খতিয়ান হিসাব খাতের উদ্বৃত্ত দিয়েই পাওয়া যাবে। এবং আমরা যদি এই মোট এই টাকাটি একবার ক্রয় হিসাবকে ডেবিট করি, সরাসরি সাধারণ খতিয়ানে ক্রয় হিসাবের মধ্যে সরাসরি একবারে ক্রয় হিসাবকে ডেবিট করি, তাহলে বারবার লিখতে যে ঝামেলা হয়, যে কষ্ট হয়, যে সময় ব্যয় হয়, এসবগুলোর থেকে বাঁচা যাবে। এটাই হচ্ছে বিশেষ জাবেদার, এই বিশেষ জাবেদার একটা সুবিধা। তেমনিভাবে এই যে 13,000 টাকা, একটা প্রতিষ্ঠানে দায় দেনা জানার জন্য আলাদা আলাদা করে 100 জন ব্যক্তির কাছে যদি ধারে ক্রয় করা হয়, 100 জন ব্যক্তির কাছ থেকে আলাদা আলাদা করে বেশিরভাগ সময় প্রয়োজন পড়ে না মোট দেনা কত এটা জানার জন্য সরাসরি প্রদেয় হিসাব করে ক্রেডিট 13,000 করি, তাহলে পরে কিন্তু প্রদেয় হিসাবে একটা উদ্বৃত্ত আমরা পেয়ে যাব। সেখানে একটা প্রতিষ্ঠানের মোট প্রদেয় হিসাবের ব্যালেন্স কত নির্দিষ্ট সময় সেটা পেয়ে যাব। ফলে ক্রয় হিসাবের মোট উদ্বৃত্ত এবং পাওনাদার হিসাবের মোট উদ্বৃত্ত এই দুটো জানার জন্য কিন্তু এই টোটাল একটা ফিগার দিয়েই জানা সম্ভব নির্দিষ্ট একটা সময় পরে। এটা 1 সপ্তাহ হোক বা 1 মাস হোক বা 1 দিন হোক, সেই প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী এই কাজটা করবে। সেদিকে আমি আর যাচ্ছি না, আরও ওখানে বিভিন্ন আলোচনা আছে। আচ্ছা, এখন এখানে থেকে আমরা এখানকার বিষয়টা পরিষ্কার করি। সেটা হচ্ছে এখন হলো যে এখানে বলা হচ্ছে শুধুমাত্র ক্রয় জাবেদা, এবং তোমাদের এর একাধিকবার বললাম যে এটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ মূল্যায়নের একটা পদ্ধতি, যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত একটা হিসাবকাল শেষে, এক্সপার্টরা গোডাউনে গিয়ে সরেজমিনে মজুতের মূল্যায়ন করেন। সেটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। আর একটি পদ্ধতি হচ্ছে যে, এবং সেই পদ্ধতিতে কালান্তিক মজুদ পদ্ধতিতে এই ক্রয় হিসাবকে ডেবিট করা হয়, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করা হয়। আর নির্দিষ্ট হিসাবকাল শেষে সরেজমিনে গিয়ে মজুদের অবস্থা দেখে মজুদ মূল্য নির্ধারণ করে বলা হয় যে এত টাকা মজুদ এখানে আছে। তারপরে সেগুলোর ক্যালকুলেশন, সেগুলোর ট্রিটমেন্ট অন্য রকমের। কিন্তু যদি নিত্য মজুদ পদ্ধতি ব্যবহার করা হয়, সেই নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে একটু ভিন্ন রকমের হয়। তা এখানে ওই জিনিসটা আমি একটু আলোচনা করিনি। সেটা হচ্ছে, এটা যদি ক্রয় জাবেদা বলে সিম্পল, তাহলে এরকম হবে। যদি বলে পদ্ধতিটি হবে কালান্তিক মজুদ, কালান্তিক, এই পদ্ধতি যদি বলে কালান্তিক মজুদ পদ্ধতি, তাহলেও এটিই হবে। কিন্তু যদি এখানে কালান্তিক মজুদ পদ্ধতি যদি না বলে যদি নিত্য মজুদ পদ্ধতি বলে, নিত্য মজুদ পদ্ধতি বলে বা অবিরত মজুদ পদ্ধতি বলে, এই নিত্য মজুদ আর অবিরত মজুদ পদ্ধতি কিন্তু একই। নিত্য অবিরত মজুদ, নিত্য মানেও যা, অবিরত মানেও তাই। এই নিত্য মজুদ পদ্ধতি আর অবিরত মজুদ পদ্ধতি যে কোনো একটা যদি বলে, তাহলে পরে সব কিছু সেম থাকবে। শুধুমাত্র এই যে ক্রয় হিসাব শব্দটি লেখা আছে, এই ক্রয় হিসাব শব্দটির পরিবর্তে হবে এখানে মজুদ পণ্য হিসাব, মজুদ পণ্য হিসাব। আর প্রদেয় হিসাব হবে, প্রদেয় হিসাব হবে। তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা আরেকটা পদ্ধতি পেলাম, সেটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি বলে আর অবিরত মজুদ পদ্ধতি বলে। তাহলে ছোট্ট একটা পরিবর্তন, সেটা হচ্ছে মজুদ পণ্য হিসাব ডেবিট। এর কারণ হলো নিত্য মানে সবসময় অনবরত, অবিরত বিরতিহীন। তার মানে এই নিত্য মজুদ পদ্ধতিতে, মজুদ মূল্যায়নের যে একটা পদ্ধতি নিত্য মজুদ, এই নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য অনবরত মূল্যায়ন করা হয়। মানে প্রতিটি লেনদেনের সাথে সাথে, পণ্য ক্রয় করার সাথেই মজুদ পণ্যের মূল্যায়ন হয়ে যায়, পণ্য বিক্রি করার সাথে সাথে মজুদ পণ্যের মূল্যায়ন হয়ে যায়। এ কারণে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট করা হয় না। ক্রয় করলে মজুদ
পণ্য হিসাব ডেবিট করা হয় যদি নিত্য মজুদ পদ্ধতি হয়। তাই ক্রয় জাবেদা করার সময় যদি নিত্য মজুদ পদ্ধতি বলে তাহলে শুধুমাত্র একটা পরিবর্তন, এখানে এই শব্দটি পরিবর্তন, ক্রয় হিসাব ডেবিট করার পরিবর্তে হবে মজুদ পণ্য হিসাব। এই হচ্ছে এক ঘরা ক্রয় জাবেদা। ফলে তোমার সামনে যে কোনো ধরনের লেনদেনই থাকুক, তোমার জন্য এক ঘরা বা এমনি ক্রয় জাবেদা করা খুবই সহজ। এরকম যতগুলো লেনদেনই থাকুক সিম্পল এরকম ছক করে নিয়ে এরকম করে দিলে হয়ে গেল। শুধুমাত্র একটা যদি কেউ শিখে নেয় তো তার জন্য বাকি সব এক ঘরা ক্রয় জাবেদা তার জন্য করা সহজ। আচ্ছা, এখন আমরা শিখব যে যদি বহু ঘরা হয়, বহু ঘরা নিত্য মজুদ পদ্ধতি, বহু ঘরা যদি ক্রয় জাবেদা করতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব। ক্রয় জাবেদার বহু ঘরা, যদি বহু ঘরা হয়, ক্রয় জাবেদা যদি বহু ঘরা, এটা যদি হয়, আগেরটা ছিল হচ্ছে এক ঘরা। প্রশ্নে এই বহু ঘরার ক্ষেত্রেও নিত্য মজুদ পদ্ধতি হতে পারে, অবিরত মজুদ বা নিত্য মজুদ হতে পারে, আবার কালান্তিক মজুদ হতে পারে। ক্রয় জাবেদা বহু ঘরা তোমাকে করতে বলেছে, মনে করো এরকম বহু ঘরা যদি করতে বলে, বহু ঘরা ক্রয় জাবেদা, এটা করতে বললে এক ঘরা ক্রয় জাবেদায় অন্তর্ভুক্তির বিষয়ে আমরা আলোচনা করেছি যে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসবে। কিন্তু যদি এরকম বহু ঘরা ক্রয় জাবেদা যদি বলে তাহলে পরে কিন্তু শুদ্ধ হারে পণ্য ক্রয় আসবে না, ধারে সব ধরনের ক্রয়ই আসবে, সম্পত্তি ক্রয়ও আসবে। আমি গতদিন আলোচনা করেছি যে সম্পত্তি ক্রয় আসবে, সেবা ক্রয় আসবে, সবগুলোই আসবে। তো সেই হিসাবে লেনদেনগুলোর এই ছকটা হবে তোমার তারিখের ঘরে তারিখ ঠিক থাকবে, ক্রেডিট হিসাব খাতের ঘরে ক্রেডিট হিসাব খাত ঠিক থাকবে, একই কনসেপ্ট। সূত্রের ঘর ঠিক থাকবে, একই কনসেপ্ট, থাকলে দিতে থাকে না সাধারণত। শর্তের ঘরে একই কনসেপ্ট, শর্ত থাকলে দিতে হবে, না হলে দিতে হবে না। চালান নম্বর ঘরে একই কনসেপ্ট, চালান নম্বর থাকলে দিতে হবে, না হলে দিতে হবে না। আর ওদিকে টাকার ঘরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা করে কলাম হবে। যতগুলো ক্রয় থাকবে ততগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে কলাম হবে, আর কিছুই না। যেমন ধরো এখানে আমরা দুটো হিসাব একসাথে করেছিলাম যে এক ঘোড়াতে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে বহু ঘরের ক্ষেত্রে যদি সব ধরনের ধারে ক্রয় অন্তর্ভুক্ত হয় তাহলে পণ্য ক্রয় তো আসবেই, স্বাভাবিকভাবে আসবে। তো এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেহেতু আমরা ওখানে দুটো ডেবিট করেছিলাম যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট একটা ঘরের মধ্যেই, কারণ ক্রয়ও ডেবিট যা, প্রদেয় হিসাবও ক্রেডিট তাই। কিন্তু এইখানে এবং টোটালটাও তাই, এক ঘরের ক্ষেত্রে আমরা টোটাল এখানে 13,000 টাকা দেখালাম একটু আগে, এখানেই কিন্তু ক্রয় হিসাবেও 13,000 টাকা মোট, আবার প্রদেয় হিসাবে কিন্তু মোট 13,000 টাকা। এখানে কোনো সমস্যা নাই, এক ঘরের মধ্যে দুটোই। কিন্তু যখন আমরা বহু ঘোড়া করব, বহু ঘোড়া করার সময় কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে। ক্রয় হিসাব ডেবিট হবে আলাদা, প্রদেয় হিসাব ক্রেডিট হবে আলাদা, এবং আরও যতগুলো ক্রয় করবে থাকবে সবগুলোই সব তখন আলাদা আলাদা করে হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রেই আমরা যদি আমরা এইটাই নিই, আমরা করব একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লেনদেন আছে, এখানে আমরা আর দুই তিনটা লেনদেন যুক্ত করে দিলেই আমরা এখান থেকে বহু ঘরার একটা ক্রয় জাবেদার উদাহরণ টেনে আমরা এখান থেকে শিখে নিতে পারবো। এই কয়েকটা লেনদেন আছে, সাথে আমি আর দুই তিনটা লেনদেন সংযুক্ত করে দিই। 9 তারিখ ধরো ধারে যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা। তারপরে 10 তারিখ ধরো ধারে সাপ্লাইজ ক্রয়, এই দুটোই দিই। এখানে এই কয়েকটা লেনদেন থাকলো, সাথে ধারে যন্ত্রপাতি ক্রয় এবং ধারে সাপ্লাইজ ক্রয়। যন্ত্রপাতি কিন্তু নর্মালি পণ্য না, সাপ্লাইজকেও পণ্য হিসেবে ধরা হয় না। হ্যাঁ, পণ্য হতে পারে যদি যন্ত্রপাতির ব্যবসায়িক হয়, এটিও পণ্য হতে পারে যদি এর সাপ্লাইজের ব্যবসায়িক হয়।
সেটা ভিন্ন বিষয়। আমরা যদি এমনি নর্মাল থাকে সেক্ষেত্রে সম্পদ যন্ত্রপাতি সাপ্লাইজ আপ কেউ প্রথমত আমরা সম্পদে ধরে নিব। এরকম যদি থাকে তাহলে দেখো আমরা উপর পর্যন্ত যেটুকু করেছিলাম সেটুকুর জন্য ছিল ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব। তো ক্রয় হিসাবের জন্য একটা ঘর থাকবেই এবং প্রদেয় হিসাবের জন্য একটা ঘর থাকবেই। অর্থাৎ আমরা এরকমভাবেই করে নিই যে ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় হিসাব ডেবিটই হবে। ক্রয় হিসাবের জন্য একটা ঘর করে নিলাম ওই ঘরের সাথেই। তারপরে যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট করে নিলাম। এটা ছোট করে নিই। যন্ত্রপাতির জন্য একটা ঘর হবে। সাপ্লাইজের জন্য একটা ঘর হবে। আর প্রদেয় হিসাবের জন্য একটা ঘর হবে। প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। ধারে পণ্য ক্রয় এই তিনটা ছিল, তিনটার জন্য ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, এই দুটো ঘরেই সব চলে আসবে। আর দুটো লেনদেন যন্ত্রপাতি আর সাপ্লাইজ, এই যন্ত্রপাতির জন্য একটা ঘর আর সাপ্লাইজের জন্য একটা ঘর। অর্থাৎ এখানে ঘরের পরিমাণ হলো একটা, দুইটা, তিনটা, চারটা। আগে ছিল একটা ঘর, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, এই একটা ঘরের মধ্যেই আমরা সেখানে ট্রিটমেন্ট দিয়েছি, সবগুলো লেনদেন অন্তর্ভুক্ত করেছি। এখানে আমাদের ঘরের সংখ্যা হয়ে গেল ক্রয় হিসাব একটি, যন্ত্রপাতি হিসাব একটি, সাপ্লাইজ হিসাব একটি, প্রদেয় হিসাব একটি। যদি এমন হয় যে অনেকগুলো হয়ে যাচ্ছে, ছোটোখাটো হিসাব হয়ে যাচ্ছে যদি হয়, তাহলে অন্যান্য হিসাবকেও ওখানে ডেবিট করা যেতে পারে। তো অত তোমাদের থাকবে না, এরকম দুই চারটা থাকবে, সেক্ষেত্রে আলাদা আলাদা করে কলাম করে নিলেই হবে। তাহলে এই যে রহিমের কাছ থেকে আমরা এই ক্রয়জাবাদের কিন্তু সিস্টেম একই, যে এখানে নগদের কোনো লেনদেন আসবে না, নগদে প্রাপ্তি প্রদান বা নগদে ক্রয়, নগদে বিক্রয় এগুলো কিন্তু আসবে না। তো সেই হিসাবে 1 তারিখেরটা আসবে না, 2 তারিখেরটা আসবে 5,000 টাকা রহিমের কাছ থেকে। এই রহিমের হলো কি দুইটা, একটা হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, এখানে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, আবার একই সাথে প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা আলাদা করে। তারপরে সেলিমের নিকট থেকে যেটি আসে 6,000 টাকা, এটিও তাই, ক্রয় হিসাব ডেবিট হলো 6,000 টাকা, আবার প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে 6,000 টাকা। এক্সের নিকট থেকে পণ্য ক্রয় যেটি আছে 2,000 টাকা, এইটিও ক্রয় হচ্ছে 2,000 টাকা আর প্রদেয় হিসাব হচ্ছে 2,000 টাকা। 8 তারিখে এটি আসবে না, আগের মতোই। ধারে যন্ত্রপাতি ক্রয়, এই যে যন্ত্রপাতি ক্রয়, এই ক্রেডিট হিসাব খাত, এটি হলো 9 তারিখ। তো 9 তারিখ এই ক্রেডিট হিসাব খাতে ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো নাম এখানে লেখা হয়নি। তো লেখা যদি না হয় তো 5,000 টাকা যন্ত্রপাতির ঘরে আসবে 5,000 টাকা, আর প্রদেয় হিসাবের ঘরে আসবে হচ্ছে 5,000 টাকা। কারণ যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট সাধারণ জাবেদা, সেক্ষেত্রে প্রদেয় হিসাবের ঘরে আসবে এবং ক্রয় হিসাবের ঘরে আসবে। ধারে সাপ্লাইজ ক্রয়, ধারে সাপ্লাইজ ক্রয়ের ক্ষেত্রেও সাপ্লাইজের জন্য একটা কলাম হবে 10 তারিখে, এবং সেক্ষেত্রে সাপ্লাইজের ঘরে 1,000 টাকা দিয়ে এটা, তাহলে এই 1,000 টাকা 10 তারিখে সাপ্লাইজের ঘরে আসবে, আর প্রদেয় হিসাবের ঘরে হচ্ছে 1,000 টাকা আসবে 10 তারিখ। ক্রেডিট হিসাব খাতে কিছু নাই, অর্থাৎ নাই মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এখানে নাম নাই। যদি না থাকে তোমরা এখানে ফাঁকা রেখে দিতে পারো, বা প্রদেয় হিসাবেও এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি এখানে যন্ত্রপাতি ক্রয়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম থাকে, নর্মালি থাকবে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিতে হবে। লিখে দিয়ে এই সবগুলো ঘরে আলাদা আলাদা করে যোগ করা লাগবে। এখানে তোমার 19,000, এখানে হলো 1,000, এখানে হলো 5,000, এখানে 13,000। ইটি এগুলো কিন্তু ডেবিট, সবগুলা ক্রয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, সাপ্লাইজ ডেবিট,
এই তিনটা হলো ডেবিট হিসাব খাত। কিন্তু আর প্রদেয় হিসাব একটা কিন্তু এটা কিন্তু ক্রেডিট হিসাব খাত, এইটি 19,000 টাকা। দেখো এই ডেবিট হিসাব খাত যেগুলো 13 আর 5 18 একে 19, এটাও কিন্তু 19,000 টাকা, আবার এটা তো 19,000 টাকা আছে। অর্থাৎ এরকম ক্ষেত্রে বহু ভাড়া যদি হয় তাহলে পরে ডেবিট হিসাব খাত যেগুলো থাকবে সেগুলো যদি যোগ করা হয় একত্রে, যোগ করলে পরে যেটা হবে, এবং ক্রেডিট হিসাব খাত যেগুলো থাকবে সেগুলো যোগ করলেও সেম হবে। এই হচ্ছে বহু ভাড়া ক্রয় জাবেদা। এখন এই বহু ভাড়া ক্রয় জাবেদার মধ্যে যদি কালান্তিক মজুদ মূল্যায়ন পদ্ধতি হয় তাহলে পরে এরকম হবে, আর যদি নিত্য মজুদ মূল্যায়ন পদ্ধতি হয় তাহলে ছোট্ট একটা পরিবর্তন, সেই ছোট্ট পরিবর্তনটা হচ্ছে এই যে ক্রয় হিসাব লেখা হয়েছে এখানে, শুধুমাত্র এখানেই পরিবর্তন। ক্রয় হিসাব শব্দটি না লিখে লিখতে হবে মজুদ পণ্য হিসাব এখানে। আবার বলছি যে যদি এটি কালান্তিক মজুদ পদ্ধতি হয় তাহলে পরে এরকম হবে, আর যদি ছোট্ট করে বলে দেয় যে নিত্য মজুদ পদ্ধতি বা অবিরত মজুদ পদ্ধতি, তখন শুধুমাত্র এই জায়গাটায় পরিবর্তন, এই ক্রয় হিসাব এই জায়গাটায় পরিবর্তন, এই ক্রয় হিসাবটার এখানে এই ক্রয় হিসাব না হয়ে হবে মজুদ পণ্য। এই ছোট্ট এই পরিবর্তনটুকু, পদ্ধতি মনে হচ্ছে মেলাগুলা, কিন্তু পরিবর্তন বা চেঞ্জ ছোট্ট একটু। ক্রয় হিসাব শব্দটি না লিখে লিখতে হবে মজুদ পণ্য হিসাব, আর কিছু পরিবর্তন নাই, এক ঘরে করা যাবে। তাই তাহলে পরে আমরা আজকে ক্রয় জাবেদা এক ঘরা, বহু ঘরা এবং এক ঘরাতে যদি নিত্য মজুদ পদ্ধতি হয় তাহলে কী রকমের হবে, যদি কালান্তিক মজুদ পদ্ধতি হয় তাহলে কেমন হবে, আর বহু ঘরা ক্রয় জাবেদা যদি হয় সেক্ষেত্রেও কালান্তিক মজুদ পদ্ধতি হলে কেমন হবে এবং নিত্য মজুদ পদ্ধতি হলে কেমন হবে সেটি আমরা শিখলাম। বিক্রয় জাবেদার ক্ষেত্রেও এরকমই ছোট্ট ছোট্ট পরিবর্তন আছে। সেখানেও তোমরা জানো যে বিক্রয় জাবেদাতে এক ঘরা আছে, বহু ঘরা আছে, এবং সেখানেও এরকম নিত্য মজুদ পদ্ধতি আছে, তারপরে কালান্তিক মজুদ পদ্ধতি আছে। সেটিও মোটামুটি ছক প্রায় একই রকমের। এখানে যেরকম তোমরা দেখলা যে ক্রেডিট হিসাব খাত, ওখানে হবে ডেবিট হিসাব খাত, কারণ পণ্য ক্রয় করলে তোমার যেমন প্রদেয় হিসাব ক্রেডিট হয়, বিক্রি করলে কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডেবিট করা লাগে সেখানে, সেজন্য এখানে বিবরণের এখানে যেমন তুমি শিখলা যে ক্রেডিট হিসাব খাত করতে হয়, বিক্রয় যাবে তাহলে কিন্তু ওখানে হবে ডেবিট হিসাব খাত। আবার শর্ত, সূত্র, চালান নম্বর এগুলো কলাম থাকে। তবে বিক্রয়ের ক্ষেত্রে শর্তের সাধারণত চালান নম্বর না দিলেও চলে, তবে দিলেও হয়, কারণ শর্তগুলো মোটামুটি একই রকমের থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ধারে মাল বিক্রির ক্ষেত্রে বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ইমেজ নষ্ট হয়। বিভিন্ন শর্ত বলতে কাউ যদি 2% ডিসকাউন্ট দেয়, তবে কাউকে 3%, কাউকে 4% ডিসকাউন্ট দেয়, তাহলে পরে বিশৃঙ্খলা হবে। এই কারণে সাধারণত শর্তগুলো একই রকমের থাকে। তারপরেও শর্ত ঘর একটা দিয়ে দিতে পারো, চালান নম্বর ঘর দিলা। আর টাকার ঘরে এখন ওই ক্রয় জাবেদায় যেরকম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, বিক্রয় জাবেদায় বিক্রয়ের যে জাবেদাটা সেটি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এটি হবে এক ঘরাতে। আর কালান্তিক আর নিত্য মজুদ পদ্ধতিতে একটু ভিন্নতা আছে। আর বহু ঘরা যদি হয়, বহু ঘরের ক্ষেত্রেও ক্রয়ের ক্ষেত্রে যেরকম আলাদা আলাদা করে কলাম করা হলো, সব ধরনের ধারে ক্রয় যেটি ক্রয় করা হবে সেটির জন্য একটি করে কলাম করা হলো, এবং প্রদেয় হিসাবের জন্য সবগুলো ওখানে লেখা হলো। বিক্রয় জাবেদার ক্ষেত্রে কিন্তু প্রতিটি বিক্রির জন্য আলাদা আলাদা করে কলাম হবে বহু ঘরা যদি হয়, এবং তোমার ক্রয় জাবেদার মতোই প্রদেয় হিসাব যেরকম ক্রেডিট করা হলো, ওখানে সবগুলা টাকা ফিগার আসলো, যেহেতু সবগুলোই ধারে ক্রয়। বিক্রয় জাবেদার ক্ষেত্রে কিন্তু প্রাপ্য হিসাবে একটি কলাম হবে, সেখানে সবগুলো টাকা ফিগারই আসবে, কারণ বিক্রয় জাবেদার মধ্যে যেগুলো আসবে সবই ধারে বিক্রয় হবে এবং সব ধারে বিক্রয়ে প্রাপ্য হিসাব থাকবে, এবং সেই প্রাপ্য হিসাবে সবগুলোই বিক্রয় হিসাবে যে টাকা ফিগারগুলো যেগুলো বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হবে সবগুলোই প্রাপ্য হিসাবের মধ্যে আসবে। আর ওখানে
যদি নিত্য মজুত পদ্ধতি হয় তাহলে পরে ওর জন্য একটা আলাদা করে কলাম করা লাগে। সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়ের যে ক্রয় মূল্য থাকে সেটা দিয়ে একটা আলাদা কলাম করা লাগে। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুত পণ্য ক্রেডিট। এরকম করে ছক করে এগুলো পোস্টিং দেওয়া লাগে। ওগুলো আজকে উপস্থাপন করার মতো সময় নাই আর হাতে আমাদের। তো আজকে আমরা এইটুকুই শিখি। আর তোমরা বই পুস্তক দেখো, যেটুকু শেখানো হলো দেখবে যে ক্রয় জাবেদা হলো একই রকমের সব। এগুলো একটু প্র্যাকটিস করলে আর তোমাদের না করলেও চলবে, এতটা সহজ জিনিস এগুলা, কারণ উপস্থাপনা খুবই সহজ, এগুলো জটিলতা তেমন নাই। তো বিক্রয় জাবেদা নিয়ে আমরা একদিন আলোচনা করি, ছোট্ট একটা অঙ্ক দিয়ে উপস্থাপন করি, তাহলে তোমার শেখা হয়ে যাবে। তারপরে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা একটু আলোচনার প্রয়োজন পড়বে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা তোমাদের শুভ মঙ্গল কামনা করছি, শেষ করছি। আল্লাহ হাফেজ।